জুলাই বিপ্লবের আগে থেকেই আমরা যে কথাটা সবচেয়ে বেশি শুনে আসছি সেটা হলো যে রাষ্ট্রের মেরামত বা রাষ্ট্রের বিনির্মাণ এবং পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির কথা আমরা বারবার জোর দিয়ে আসছি এবং সেই লক্ষ্যেই এই সরকার জুলাই পরবর্তী যে সরকার ইউনিস লেড যে গভর্নমেন্ট সেটা অনেকগুলো কমিশন গঠন করে, সংস্কার কমিশন গঠন করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনার জন্য। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আদতে যে দেখা যাচ্ছে যেটা যে 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 সমস্ত কথাবার্তা যা কিছু হচ্ছে সেইটা আদতে গুণগত পরিবর্তন আনবে কিনা সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রচুর প্রশ্ন রয়েছে। আমি কোনোই আশা দেখি না যে এখান থেকে কোনো রাজনৈতিক কোনো গুণগত পরিবর্তন সম্ভব হবে। যে সমস্ত পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংস্কার কমিশন, তারপরে ঐক্যমত্য কমিশন, বিভিন্ন ধরনের কমিশন গঠনের এবং আলোচনার পর্যায়ে এখন একটা জায়গায় যেটা দৃশ্যমান যে সংস্কারের কথা যেটা বলা হচ্ছে এবং যেটা নিয়ে বাংলাদেশের বর্তমান প্রধান রাজনৈতিক দুটো দলের মধ্যে দ্বন্দ্ব চলছে, সেটা হচ্ছে মনে হচ্ছে যে তারা শুধুমাত্র একটা ইস্যুতেই স্থির হয়ে আছে, সেটা হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং পিআর সিস্টেম, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকট্রাল সিস্টেম। সো এর বাইরে কোনো বড় ধরনের কোনো সংস্কার, গুণগত পরিবর্তন, স্ট্রাকচারাল পরিবর্তন, রাষ্ট্রের কাঠামোগত কোনো পরিবর্তন হচ্ছে বলে আমার জানা নেই। তো সেই কারণেই এখানে আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই আমরা যে পিআর সিস্টেমে যে কথাটা বলছি এবং যে কারণে এই পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করার কথা বলা হচ্ছে, মূলত জামাত ইসলামী এটার পক্ষে লেগেছে এবং পক্ষে কথা বলছে এবং বিএনপি বলছে যে না, এটা পিআর সিস্টেম, তারা পিআর সিস্টেমের বিপক্ষে কথা বলছেন। কিন্তু আমি যে প্রথমে যে আলোচনাটা যেটা দিয়ে শুরু করেছি যে আমরা একটা রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আমরা শুরু থেকেই জুলাইয়ের আগে থেকেই আমরা বলে আসছি বা যেটাকে মটো বা মূল উদ্দেশ্য ধরেই আমাদের আন্দোলন। কিন্তু সেটা কি এই শুধুমাত্র পিআর সিস্টেম অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আসন যেটার বিষয়ে আলোচনা হচ্ছে সেটা কি সম্ভব হবে কিনা? উত্তর হলো না, একেবারেই না। কারণ হলো আমরা যদি শুধুমাত্র পিআর সিস্টেমের কথা বলি, পিআর সিস্টেমের যে কারণে যারা এর আবিষ্কারক, যারা এর এটা এটা ইন্ট্রোডিউস করেছে, প্রথমে পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা যে সমস্ত স্কলাররা এটা ইন্ট্রোডিউস করেছে, তাদের একমাত্র উদ্দেশ্য, এটা একটা মেইন পারপাস হলো যে এটাকে পিপলস রিপ্রেজেন্টেশন ইন দ্য গভর্নেন্স বা জনগণের প্রতিনিধিত্ব, গভর্নিং সিস্টেমে জনগণের প্রতিনিধিত্বটাকে সর্বোচ্চ কীভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটার একটা পদ্ধতি হিসেবে তারা এটা আবিষ্কার করে। এটার মধ্য দিয়ে অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য এটার ভিতরে নাই। হ্যাঁ, আর একটা উদ্দেশ্য যেটা আছে সেটা হলো যে কনস্টিটিউয়েন্সির যে জিওগ্রাফিক যে রিমেন্ডারিং করা হয়, কনস্টিটিউয়েন্সি ম্যাপ এদিক সেদিক করে কনস্টিটিউশন যে গঠন করে কোনো সার্টেন পলিটিক্যাল পার্টি বা কোনো ব্যক্তির পক্ষে ইলেকশন কমিশন এরকম করতে পারে, সেই ক্ষেত্রে এইটা সেটা বন্ধ হবে। সেটা এই দুটো কারণ, এছাড়া অন্য কোনো কারণে এই দুটো হবে বলে এটার যে এক্সিস্টিং লিটারেচার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যে সমস্ত স্টাডি লিটারেচার আছে সেটা বলে না। কোনো স্টাডি এটাকে সাপোর্ট করে না। এবং অন্যদিকে আমরা যখন বাংলাদেশের রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সাংস্কৃতিক সমস্যা, এবং এটা এখানে দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, আরেকটা হচ্ছে যে স্ট্রাকচারাল প্রবলেম। তো রাজনৈতিক সংস্কৃতি তো রাজনৈতিক দলগুলো বা জনগণ, সংস্কৃতি বা সমাজ থেকে উঠে এসে এটা চেঞ্জ করতে হবে। এটা ফু দিয়ে বা কোনো স্ট্রাকচারাল চেঞ্জের মধ্য দিয়ে খুব বেশি পরিবর্তন করা সম্ভব হবে না। তো আমি আজকে যেটা কথা বলবো যে আমাদের রাষ্ট্রের কাঠামোকে কিভাবে আরও ডেমোক্রেটাইজ করা যায়, সেটার জন্য আমাদের কোনো পরিবর্তন আনলে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেটা সমাধান করা সম্ভব হবে। আমি আমার সাংবাদিকতার জীবনের দীর্ঘ 15-16 বছর সাংবাদিকতার জীবনে যে কথাটাই সবসময় বেশি শুনেছি, অসংখ্য সেমিনার, অসংখ্য আলোচনা অংশগ্রহণ করেছি, সবার এক্সপার্টদের একটাই কথা, বাংলাদেশের রাজনীতির বিকেন্দ্রীকরণ দরকার। যে পাওয়ার সেন্টারটা একটা জায়গায় এমনভাবে একীভূত যার কারণে এখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস হচ্ছে না, উইনার টেক্স অল কালচারটা ডেভেলপ করেছে এখানে। সো আমাদের এখন এই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করার জন্য বা কোনো প্রকার ফ্যাসিস্ট সরকার আবার যাতে নতুন কোনো পলিটিক্যাল সরকার ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সেটা বন্ধ করার জন্য যেটা করা দরকার, এই যে উইনার টেক্স অল যে কালচার ডেভেলপ করেছে, যেটা কিনা কালচার প্লাস স্ট্রাকচারাল সিস্টেম দুটোই সাপোর্ট করেছে, এই দুটার লাগাম টেনে ধরা। তো সেই ক্ষেত্রে পিআর সিস্টেম অথবা আমরা যেই
দ্বিকক্ষ বিশিষ্ট আসনের কথা বলছি, সেটা দিয়ে কোনো কিছু সম্ভব হবে না। কেন হবে না সেটা একটু পরে বলছি। তো এই যে উইনার টেক্স অল কালচার, এটা বন্ধ করার জন্য কি কি করা দরকার? আমাদের এই যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনাগুলো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আলোচনা করছে, কেউই কোনো আপডেটেড নলেজ নিয়ে আলোচনা করছে না। এটা আপনি যদি এটার জন্য আমাদের যেটা দরকার ছিল, যে এই যত আপডেটেড নলেজ আছে পলিটিক্যাল সায়েন্স এই বিষয়ে, যত স্টাডি হয়েছে যে কি করলে কি করা সম্ভব হয়, এই ব্যাপারে বিশদ স্টাডি দরকার ছিল। যারা এক্সপার্টস আছে, যারা ইভেন আমি মনে করি যে এখানে দেশের বাইরে থেকেও এক্সপার্টস অপিনিয়ন নেওয়া যেতে পারতো, তাদের এটা সম্মেলন করে এই কাজটা করা যেতে পারতো। এবং অন্যান্য জায়গায়, অন্যান্য দেশেও যে ধরনের যে প্র্যাকটিসটা আছে, সেই প্র্যাকটিসগুলো আমরা ফলো করা, সেগুলো চেক করা যে কোন দেশে কি প্র্যাকটিস চালু আছে। তো এইটা আর আর আমরা যেটার কথা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট, সেটা হচ্ছে এবং আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট অবস্থাটা এমন হয়েছে যে এটা কিছুটা কিছুটা হাস্যকর। একটা হচ্ছে প্রথমত নিম্নকক্ষ থাকবে, আগের মতোই এমপি নির্বাচিত হবে, এবং উচ্চ কক্ষে যেটা হচ্ছে দলীয় দলই সেখানে নিয়োগ করবে, এবং যেটা দলের পক্ষ থেকে মানে সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রফেশনাল তারা যুক্ত হবে। তার মানে ওখানে আরেকটা দলীয় আরেকটা কোরাম তৈরি হবে। বাংলাদেশের যে রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক চর্চা আছে, সেটাকে আরো আরো গোত্রভুক্ত করা হবে, আরো দলীয়করণ করা হবে এই প্র্যাকটিসের মধ্য দিয়ে। এটা ভালো কিছু বয়ে আনবে না, মানে নেগেটিভ ছাড়া পজিটিভ কোনো কিছু বয়ে আনবে না। এখন কি করা উচিত এই প্রেক্ষাপটে? আমি বা আমরা আমাদের সিটিজেন ইনিশিয়েটিভের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছিলাম সংবিধান সংস্কার কমিশনের দিকে, যে দেখেন এখানে আমরা যদি আমেরিকা এবং ইংল্যান্ডের দিকে তাকাই, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আসন একটু ডিফারেন্ট, আমেরিকাটা ডিফারেন্ট, ইউকেটাও ডিফারেন্ট। তো আমেরিকা হচ্ছে যে মানে বলা যায় যে সবচাইতে একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেমোক্রেটিক প্র্যাকটিসের জায়গা, একটা প্র্যাকটিসে যেখানে হয়। এবং সেখানেই যখন 1793-এর দিকে আমেরিকার ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স থমাস জেফারসন, যে কিনা আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স লিখে দেয়, এবং যেটা কিনা ওয়ান অফ দ্য বেস্ট টেক্সট ইন দ্য পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি। সো সেই লেখক প্রথমে একটা এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা প্রস্তাব করে, কিন্তু সেটাও গ্রহণ করা হয় নাই। তো আমেরিকার মতো একটা ফাইনেস্ট প্র্যাকটিসের ডেমোক্রেসির জায়গায় তারা এটা গ্রহণ করেনি, বরং তারা যেটা করলো, এটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাই তারা ইন্ট্রোডিউস করলো, এবং সেটা এখনো পর্যন্ত চালু আছে। যেখানে মানে আমার দৃষ্টিতে এটা একটা বেস্ট প্র্যাকটিসের, যেখানে স্ট্যাগার্ড ম্যানারে এই পার্লামেন্টের আসন একবারে কেউই সবাই নির্বাচিত হয় না, আবার একবারে সবার মেয়াদ শেষ হয়ে যায় না। যার ফলে হয় কি, এইটা একবারে কেউ পূর্ণাঙ্গ দখল করতে পারে না, আবার একবারে কেউ দায়ী হয়ে যায় না। সো এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির ভারসাম্য রাখার জন্য সময় লাগে, একবারে করতে পারে না। যেমন এখন আমেরিকান ইয়েতে যে পার্লামেন্টারি সিস্টেমে এখানে এখন ট্রাম্পের আধিক্য আছে। ট্রাম্প মোটামুটি কাইন্ড অফ বলা চলে যে তারা মেজরিটি, ব্রুট মেজরিটির মতো অবস্থান নিয়ে আছে, এবং যে কারণে বলা হচ্ছে যে 1 বছরের পরে যখন মিড টার্ম ইলেকশন হবে, তখন বলা হচ্ছে যে সিনেটে যারা আরো যে ডেমোক্রেটরা, তারা প্রায় ধরনের ব্যালেন্স নিয়ে আসতে হবে। সো নাও দ্য ডেমোক্রেটস আর ওয়ার্কিং ফর দ্যাট গোল, যে আমাদের পার্লামেন্টের ব্যালেন্সটা আনতে হবে। কিভাবে নতুন, ইভেন সেটা পাবলিকও চিন্তা করছে যে হ্যাঁ, যে এখন ট্রাম্পকে আমাদেরকে লাগাম টেনে ধরার জন্য আমাদের সংসদে আমাদের অন্য পক্ষকে ভোট দিয়ে এনে পার্লামেন্টে ব্যালেন্স করতে হবে। সো এরকমভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা হয়েছে এখানে। সো এইটার আলোকেই আমরা সিটিজেন্স ইনিশিয়েটিভের পক্ষ থেকে আমরা একটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এরকম, যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করুন, কিন্তু সে পার্লামেন্ট এরকম হবে যে আরেকটা কথা বলে রাখা ভালো, যেখানে আমাদের বাংলাদেশের মতো একটা জায়গা, যে গরিব রাষ্ট্র, যেখানে আমাদের এত লম্বা, এত ঢাউস পার্লামেন্ট মেম্বারশিপ আমাদের দরকার নেই। এখানে আমাদের 100-150 পার্লামেন্ট হলেই যথেষ্ট। তো সো আমরা এরকমভাবে প্রস্তাব করেছিলাম যে একটা নিম্নকক্ষের পার্লামেন্ট যেটা হবে, সেটা 150 মেম্বারশিপের পার্লামেন্ট হবে, এবং আরেকটা হবে যেটা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে, আমেরিকার আদলে যে 2 জন করে মেম্বার্স অফ পার্লামেন্ট, উচ্চ কক্ষের মেম্বার্স অফ পার্লামেন্ট ইলেক্টেড হয়ে আসবে। এবং এই ইলেকশনটা হবে 2 বারে, একবারে না, এবং বিভিন্ন মেয়াদ হবে, স্ট্যাগার্ড ম্যানারে, যাতে একবারে এই আসনগুলো খালি না হয়ে যায়, এবং আবার একবারে যাতে সবাই
সম্পূর্ণ দখল করতে না পারে। এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য এই ধরনের একটা সিস্টেমের কথা বলেছিলাম। এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, করা যেতে পারে, কিন্তু এইরকম সিস্টেম ছাড়া, এরকম দ্বিপক্ষ বিশিষ্ট যদি করতেই হয়, তাহলে এরকম ছাড়া, এরকম আমরা যে প্রস্তাব যেটা দেখছি, এইরকম দ্বিপক্ষ বিশিষ্ট আসন দিয়ে বাংলাদেশের রাজনীতির যে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে, সেটা কখনোই সম্ভব হবে না। যেটা বলা হচ্ছে যে এই পিআর সিস্টেম হলে বাংলাদেশের যে ভোট ডাকাতির যে কালচার আছে, কেন্দ্র দখলের যে কালচার আছে, সেটা বন্ধ হয়ে যাবে। আমি কখনো তা মনে করি না। কারণ হচ্ছে, যারা বাংলাদেশের ধরেন যে বর্তমান সময় হয়তো আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু যখন আওয়ামী লীগ আবার আসবে তখন, বা আওয়ামী লীগ বা যে কোনো ফর্মে আওয়ামী লীগের লোকজন তো বাংলাদেশে আছে, তো তারা যে কোনো ফর্মে এদের রাজনৈতিক, তারা তারা রাজনীতি কেন করে, তাদের ইনসেন্টিভটা কি? একজন আওয়ামী লীগ বা একজন বিএনপির লোক কমিটিতে কেন থাকে? তার কি লাভ? সে কি জন্য করে এই কাজটা? তাদের একটাই কারণ, সেটা হচ্ছে একদম একদম স্রেফ ইকোনমিক বেনিফিটস। তারা একটা আইদার কোনো জবের অফার পাবে, অথবা কোনো টেন্ডার পাবে, অথবা কোনো ব্যবসা পাবে, এরকম আর কি। সো এটার মধ্যে একটা ইকোনমিক বেনিফিটস আছে। সো ইট ইজ কাইন্ড অফ ব্যবসা। ইটস রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে। সো সে করবে কি, তার এখন কোনো যদি যদি কোনো ব্যক্তি নাও দাঁড়ায় ওখানে, সে তার দলের পক্ষে হয়ে সে জিহাদে নামবে। তার দলকে সেখান থেকে সর্বোচ্চ ভোট পাওয়ার জন্য সে তার চেষ্টার বিন্দু মাত্র কমতে হবে না। সে ভোট দখল করবেই, কেন্দ্র দখল করবেই, সে সেটা করবেই। কারণ হচ্ছে, সে যখন এটা ইনভেস্ট করতে পারবে, তখন সেই ছবিটা নিয়ে, সেই কথাটা, কৃতিত্বটা নিয়ে সে তার নেতাকে দেখাবে যে আই ডিড দিস ডিউরিং দ্য লাস্ট ইলেকশন, সো আমি এত স্যাক্রিফাইস করছি, সো আমাকে রিমুনারেশন করো, আমাকে রিওয়ার্ডেড করো, আমার একটা ফাইন্যান্সিয়াল একটা স্ট্যাবিলিটি দরকার, আমার এই উমুক টেন্ডার দরকার, আমার উমুক ব্যবসা দরকার, আমাকে একটা সিএনজির ব্যবসা দিয়ে দেন, এটা একটা। সো এইরকমভাবে তার এই যে মানে কি বলে, এই যে অ্যাক্সিসের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশের রাজনৈতিক যে কালচারটা, এটা কোনো ফু দিয়ে এটা দেওয়া সম্ভব না। এটা যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিসগুলো যদি এটার ব্যাপারে আদর্শিকভাবে তাদের এটাকে এখান থেকে বেরিয়ে না আসে, তাহলে সেটা সম্ভব না। সো ওই 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 যুক্তিটা এখানে কোনোভাবেই খাটছে না যে পিআর ওইটা শেষ করে করে ফেলতে পারবে, সমস্যাটা সলভ করতে পারবেন। আবার আরেকটা কথা বলা হচ্ছে যে পিআর এর ছোট দলগুলোর যে পার্লামেন্টে এম্পাওয়ার্ড হবে, সো তার কারণে যারা 3%-এর নিচে যারা ভোট পাবে, তাদেরকে পার্লামেন্টে আসন দেওয়া হবে না। সো এটা তো সেই ভেরি পিআর সিস্টেমের যে কনসেপ্ট, যে ফিলসফি, সেই ফিলসফির এগেনস্টেই। পিআর ফিলসফির কনসেপ্টটাই হচ্ছে যে ম্যাক্সিমাম ভয়েসেস ইনক্লুড করা, একটা প্লুরালিটি তৈরি করা, একটা মানে ভয়েসগুলো মাল্টিপ্লাই, মাল্টিপল ভয়েসেস এনশিওর করা ইন দ্য পার্লামেন্টারি সিস্টেম। সো আমি যখন 3% বাদিয়ে দিচ্ছি, তাহলে তো আমার সেই পারপাসটাই সার্ভ হচ্ছে না। সো আমি কেন সেটি সিস্টেম, হ্যাঁ, অনেকেই এই সিস্টেমটা অনেক দেশেই আছে। সো যেমন আয়ারল্যান্ডের কথা বলেন, আয়ারল্যান্ডে আমি কিছুটা পড়ালেখা করার চেষ্টা করেছি, সেখানে কিছুটা এই সিস্টেমের মধ্যে ওইটা একটু ডিফারেন্ট সিস্টেম, পিআরএসটিভি। সেখানে আমরা যে পিআর সিস্টেমের কথা বলছি, সেই পিআর সিস্টেম না, এবং সেখানকার স্ট্রাকচার, সেখানকার কাঠামো টোটালি ডিফারেন্ট। এবং এইটা এতটাই কমপ্লেক্স যে পিআর সিস্টেম, যেখানে এখানে ভোটার্সদেরকে এডুকেটেড হতে হবে, এবং এই জিনিসগুলো বোঝার জন্য। সো সেটা বাংলাদেশের কনটেক্সটে একটু ডিফারেন্ট। এবং আরেকটা হলো যে এটা হচ্ছে মোর সুইটেবল ফর যেখানে একদম হাই স্ট্যান্ডার্ডের ডেমোক্রেটিক প্র্যাকটিস হয়, সেটার জন্য, মানে এটাকে আরো মোর ফাইন টিউন ডেমোক্রেটিক প্র্যাকটিস করার জন্য পিআর সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা তো ভাই এখনো একেবারে খুবই ন্যাসেন্ট একটা ডেমোক্রেসি, খুবই ভালনারেবল ডেমোক্রেসি, কখন কি হবে বলা যাবে না। সো এই প্রেক্ষাপটে আমাদের এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাদার যদি আমাদের করতেই হয়, যদি আমরা যদি এরকম একটা স্টেক নিতে পারি যে হ্যাঁ, আমরা উই নিড দ্য চেঞ্জ, দেন আমাদেরকে এই বড় পরিবর্তনটা আনতে হবে। আমরা পুরোপুরি আমাদেরকে এই সিস্টেম থেকে, কনভেনশনাল সিস্টেম থেকে বেরিয়ে এসে আমেরিকার আদলে আমাদেরকে এগোতে হবে। এটা ট্রাই করা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার হবে না। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি প্রস্তাব করবো এখানে একটা ইলেকটেড ইলেকশন কমিশন গঠন করা। সেই ইলেকশন কমিশনটাও ওই রকম স্ট্যাগার্ড ম্যানারে ইলেক্টেড হবে। অল অফ এ সাডেন একই সাথে সবগুলো বা 5 জন ইলেকশন কমিশন নির্বাচিত হবে না, আবার একই সাথে 5 জনের মেয়াদও শেষ হয়ে যাবে না। সো দ্যাট এখানে এবং এই নির্বাচনগুলো, এখানে একটা মেকানিজম ডেভেলপ করা যেতে পারে, এই নির্বাচনটা কিভাবে করা যেতে পারে, এখানে একটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের সিস্টেম ইনক্লুড করা যেতে পারে এই নির্বাচনের ক্ষেত্রে। ইভেন আবার যদি আমরা ওই দ্বিপক্ষ বিশিষ্ট জেনুইনলি
ওই অর্থে যায় যে উচ্চকক্ষ আমরা ডিস্ট্রিক্টের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে নিয়ে আসব 2 বছর পর পর নির্বাচন করে। সেই ক্ষেত্রে নিম্নকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা একদম সাদামাটা সিম্পলেস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটা করা যেতে পারে দেশীয় পার্লামেন্টের মধ্য দিয়ে। সেটা করা তখন তখন থিংস উইল বি ইজিয়ার এবং মানে অতটা কমপ্লেক্স হবে না। সো তখন এটা এই কয়েকটা জায়গায় এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা আমরা ইউটিলাইজ করতে পারি। সো এরকমভাবে তখন যেটা হবে যে ইলেকশন কমিশনটা স্ট্রেংথেড হবে। এবং কারণ আমি মনে করি না যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ খুব ভালো সিস্টেম, কিন্তু বাংলাদেশে এটাকেও করাপ্ট করে ফেলা হয়েছে। মানুষ আমরা ক্ষমতার জন্য এতটাই পাগল যে এটাকে করাপ্ট করে ফেলছি। সো ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম রিইনস্টেট করার পরেও এটা যে আবার করাপ্ট করা হবে না, এটা যে মেকানিজম ম্যানুভারিং করা হবে না, আমার দল আমার পছন্দের লোক এই নির্বাচন করে দিবে, এই ম্যানুভারিং যে করা হবে না, নো গ্যারান্টি। করবেই 100% শিওর। সো সেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো এই জায়গা থেকে হ্যাঁ, আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি সেখান থেকে যে সব কিছু ইয়ে হবে, একেবারে গ্যারান্টিড হবে, একেবারে ফুলপ্রুফ একটা কোনো মেকানিজম হবে, বিষয়টা তা না। বাট এটা অনেকটাই লাগাম টেনে ধরা হবে বলে এক্সিস্টিং যে পলিটিক্যাল লিটারেচার, এক্সিস্টিং যে পলিটিক্যাল প্র্যাকটিসেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সেটা সাজেস্ট করে। সেই জায়গা থেকে এই কথাগুলো বলছি। এইটা এইটা আমার এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের 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 পাওয়ার স্ট্রাকচারের বাইরে, একেবারে সলিড পাওয়ার স্ট্রাকচারের বাইরে আরেকটা পাওয়ার সেন্টার যেটা আছে রাষ্ট্রের, সেটা হচ্ছে মিডিয়া। সো এটা হচ্ছে এই যে সফট পাওয়ারটা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রের ডেমোক্রেটাইজেশনের জন্য। সেই ক্ষেত্রে আমি একটা প্রস্তাবও দিয়েছিলাম, ওখানেও একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের প্রস্তাবের মধ্যে যে সেখানে একটা মিডিয়া কমিশন গঠন করে, এবং সেটাও একটা মিডিয়া কমিশনটা খুবই এখানে মানে এটা মূলত একজন আমেরিকার একজন মিডিয়া স্কলারের এইটা আইডিয়াটা, সেটা আমি এরকমভাবে বলছি যে সে একটা ইলেক্টেড মিডিয়া কমিশন হবে, যারা কেনা এবং যাদের কাজ কেনা হবে যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য মিডিয়া সিস্টেম। সেখানে যাতে অপোজিং ভয়েসেস যাতে রেইজড হয়, কথা বলে গভর্নমেন্টের এগেনস্টে, বা গভর্নমেন্টকে ক্রিটিক করে, গভর্নমেন্টকে যাতে অটোক্রিটিক না হওয়া যখন তখন যদি ক্রিটিক করে ভালোভাবে, তাদেরকে দোষারোপ না করে, এই জিনিসটা এনশিওর করার জন্য আর একটা কনস্টিটিউশনাল বডি, যার ফলে তখন মিডিয়াটা তখন একটু রিলিফ ফিল করবে যে না, হ্যাঁ আমাদের জন্য আর একটা কনস্টিটিউশনাল বডি আছে যারা আমাদেরকে প্রোটেক্ট করবে। আমি যদি আমি সঠিক লিখলেও আমাদের উপরে আঘাত আসবে না। সো এটা ছাড়াও আরো অন্যান্য আরো ফাংশন থাকবে। এগুলো যখন যদি কখনো মনে হয় যে হ্যাঁ এগুলো চিন্তা করা দরকার, তখন আমরা এটা নিয়ে আরো বসে বিশদভাবে সব এক্সপার্টদেরকে ডেকে এগুলো নিয়ে আরো নিটিগ্রিটিস গুলো আরো এক্সপ্লোর করা সম্ভব হবে, বা আলোচনা করে বের করা সম্ভব হবে, ফিগার আউট করা সম্ভব হবে। সো এইটাই কথা। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আবারও একদম রিক্যাপ, যে বর্তমান সময়ে যে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জুলাইয়ের আন্দোলন, যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে কথাটা বলে আমরা এই আন্দোলন শুরু হয়েছে, এবং যে উদ্দেশ্যে এই সংস্কার কমিশনগুলোর গঠন করা হয়েছে, সেই দিকে বাংলাদেশ এগোচ্ছে না। আমরা শুধু যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং পিআর সিস্টেমের মধ্যে যে ঘুরপাক খাচ্ছি, এইটা দিয়ে আমাদের যে ডিজায়ার্ড যে গোল, ডিজায়ার্ড যে পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং রাষ্ট্রের কাঠামোর ডেমোক্রেটাইজেশনের যে দরকার, সেটা কোনোভাবেই ফুলফিল হবে না। যেটা কিনা আমাদের যে এটা আমার কথা না, এটা এক্সিস্টিং পলিটিক্যাল লিটারেচার, যে পলিটিক্যাল সায়েন্সের যে লিটারেচার আছে, সেই লিটারেচারগুলো এটাই বলছে।